গল্পের নায়িকা কিম তাহিয়ং, ভালোবেসে সবাই তে বলেই ডাকে। বয়স 22 বছর, খুব দুষ্টু মিষ্টি এবং লাজুক স্বভাবের মেয়ে। দেখতেই মাশাআল্লাহ, এক দেখাতেই যে কোনো ছেলে ক্রাশ খেতে বাধ্য। বাবা মায়ের একমাত্র মেয়ে তে, তার বাবা পেশায় একজন ডক্টর, মা গৃহিণী। খুবই হাসি খুশি এবং ছোট্ট ফ্যামিলি তাদের। তের লেখাপড়া কমপ্লিট, তাই যাচ্ছে জিওন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অফিসে ইন্টারভিউ দিতে। ঢাকা বনানী, সকাল 8:50। তে তার স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার জ্যামের মধ্যে। পরনে তার কুর্তি আর লেডিস প্যান্ট, চুলগুলো খোলা, গরমে চোখের কাজল সামান্য লেপটে গেছে। সে খুবই বিরক্ত। মাথার হেলমেটটি খুলে এলোমেলো হওয়া চুলগুলো ঠিক করতে করতে বিড়বিড় করছিল, আজকে মনে হয় দেরি হয়ে যাবে ইন্টারভিউ দিতে, দেখা গেল আর চাকরিটাই হবে না। ইস, এই জ্যামটা কি আমার কপালে ছিল নাকি জ্যামের কপালে আমি ছিলাম? ধুর ছাই, কিছুই ভালো লাগে না। তে এসব বিড়বিড় করে বলছিল, তার মধ্যে পেছন থেকে কেউ একাধারে গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছে। তে বিরক্ত হয়ে কপাল কুঁচকে পেছনের দিকে তাকায়। আরে কোন আহাম্মক হর্ন বাজায় রে, কানের মাথা খেয়ে ফেললো। পেছনে অনেক গাড়ি জ্যামে আটকে আছে, তার মধ্যে একটা ব্ল্যাক মার্সিডিজ। গাড়ির ভেতরের পিছন সিটে বসে আছে একটা যুবক, পরনে ব্ল্যাক কোট, ব্ল্যাক প্যান্টস, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চোখে সানগ্লাস। বেশ গম্ভীর হয়ে বসে আছেন। যুবকটি সানগ্লাসে হাত বুলিয়ে তার ড্রাইভারকে বলে, দেখো তো কে। হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে ড্রাইভার জানালা শাটার নামিয়ে নিজের ঘাড় হালকা বাইরে বের করে তেকে উদ্দেশ্য করে বললেন, এই যে মিস স্কুটিওয়ালি, এখান থেকে সরে আমাদের যাওয়ার রাস্তা করে দিন, রাস্তাটা তো জ্যাম করে রেখেছেন। তে বিরক্ত হয়ে ড্রাইভারকে বলে, আমার এই ছোট্ট স্কুটিটার জন্য জ্যাম? বলি, এই যে আঙ্কেল, আপনার চোখ মনে হয় পকেটে, ওটা পকেট থেকে বের করে দেখুন সামনে, আপনার শ্বশুর বাড়ির লোকেরা জ্যাম করেছে। এই মেয়ে, মুখ সামলে কথা বলো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তে স্কুটির মিরর ঠিক করতে করতে বলে, ওহ সরি আঙ্কেল, আমি ভাবছি রাস্তার মাঝখানে গাড়ির হর্ন বাজানো এটা বড়দের কাজ, মাই মিস্টেক। আসলে তে রাস্তার মাঝখানে স্কুটিটা দাঁড় করিয়েছিল, যার কারণে এই গাড়িটা আর একটু সামনে যেতে পারছে না। তে যদি একটু সাইডে নিয়ে যায় তার স্কুটি, তাহলে যেতে পারবে, কিন্তু তে কি নিবে? বেশি কথা না বলে একটু সাইডে সরো। আমি কেন সরবো? আমি সবার আগে এসে এখানে দাঁড়িয়েছি, তাই আমি এখানেই থাকবো। আপনি পেছনে, আপনারা পিছিয়ে থাকবেন, আমি সরছি না। ড্রাইভার, কি ছোকরুটে মেয়ে রে বাবা। এদিকে পেছনে বসে থাকা যুবকটি নিজের চোখের সানগ্লাসটি খুলে জানালা দিয়ে তাকায় তের দিকে। এই যে মেয়ে ছোকরুটে, রাস্তায় সিন ক্রিয়েট কেন করছেন? সাইডে সরলেই তো হয়। তে যুবকটির পানে তাকিয়ে এক মুখ ভেঙচি মারে আর তারপর হাত ধুয়ে নেমে পড়ে ঝগড়াতে। যুবকটি অবাক, যেখানে মেয়েরা তাকে দেখতেই ব্যস্ত থাকে আর এই মেয়ে কিনা গায়ে পড়ে ঝগড়া করছে তার সাথে। এদিকে গ্রিন সিগন্যাল এসে গেছে, জ্যাম ছুটে গেছে, গাড়ি সব এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তে নিজের মতো বকবক করতেই আছে, আর এদিকে ড্রাইভার গাড়ি নিয়ে তেকে সাইড কেটে সামনের দিকে চলে গেছে। শুধু তে স্কুটি নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একা বকছে। রাস্তার পাশে লোকজন তেকে তেকে হাসছে, ফিসফিস করছে। আরে এই মেয়েটা কার সাথে ঝগড়া করে? আরে মেয়েটাকে দেখো, আরে এই মেয়েটা পাগল নাকি? হঠাৎ তে থেমে যায়, দাঁত দিয়ে নখ কামড়ে আশেপাশে চোখ বুলায়। দেখে কিছু মানুষ তাকে অদ্ভুত ভাবে দেখছে, কেউ হাসছে, কেউ ফিসফিস করছে। এটা দেখে তে নিজেকেই নিজে বকতে থাকে, তের বাচ্চা, তুই সত্যি একটা মাথা মোটা, তোকে তো 2টা না 4টা থাপ্পড় মারা উচিত, কিন্তু থাপ্পড়টা মারবে কে? আমি? মান সম্মান একেবারে ফালুদা, ধুর ছাই। এইসব ভাবতে ভাবতে তে তার হেলমেটটা মাথায় পরে তাড়াতাড়ি স্কুটি নিয়ে সেখান থেকে কেটে পড়ে। তে এক প্রকার তাড়াতাড়ি করে অফিসের ভেতরে ঢুকে। অফিসটা অনেক বড় আর অনেক সুন্দর। তে তো এত বড় অফিস, এখানে নিশ্চয়ই আমাকে ওয়াশরুম পরিষ্কারের কাজ দেওয়া হবে। নিজের মাথায় চাপড় মেরে, কি রে তে, তুই তো টপার, তোর রেজাল্ট ভালো, অন্তত কফি বানানোর কাজটা তো পাবি। এসব বিড়বিড় করে যেতে যেতে কারোর সাথে ধাক্কা লেগে যায়। আরে সামনে দেওয়াল আসলো কোথা থেকে? তে কপাল ডলতে ডলতে বিরক্ত নিয়ে সামনে তাকিয়ে দেখে এটা দেওয়াল না, গাড়িতে বসা সেই ছেলেটি। পরনে এখনো ব্ল্যাক সানগ্লাস, কপাল ভাঁজ করে পকেটে হাত গুজে তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পাশে তার পিএ মিন ইয়ঙ্গি। এই যে মিন ঝগড়ুটে, আপনার চোখ রাস্তার জ্যামের মধ্যে ফেলে রেখে এসেছেন নাকি? তে তার কপাল ডলতে ডলতে ভ্রু কুঁচকে বলে, এই যে মিস্টার, আপনার চশমাটা খুলে ভালো করে দেখেন, আমার চোখ আমার সাথেই আছে। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করেন? ও, আপনিও মনে হয় আমার মতো ইন্টারভিউ দিবেন, তাই না? তের কথা শুনে পাশে থাকা জাঙ্কুকের পিএ মিন ইয়ঙ্গি দাঁতে দাঁত চেপে ঠায় দাঁড়িয়ে অপেক্ষায় আছে বোম ব্লাস্ট হওয়ার। এই মেয়ে শেষ। স্টুপিড গার্ল, আমি ইন্টারভিউ দিতে না, নিতে এসেছি, এক্ষুনি কেবিনে আসো। বলে জাঙ্কুক হনহন করে হেঁটে সামনের দিকে চলে যায় আর পিছনে রেখে যায় আহাম্মকের মতো জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা তেকে। আল্লাহ, আমি শেষ। মাথা মোটা তে, এখন কি হবে? আরো অপমানিত হতে যাবি? চাকরিটা তো হবেই না, সাথে হালকা পাতলা যা মান সম্মান আছে ওটাও যাবে। ইয়ঙ্গি পাশ দিয়ে যাচ্ছিল, তের দিকে তাকিয়ে দাঁত কেলানি দিয়ে বলে, ওয়েলকাম টু হেল মিস ঝগড়ুটে, বসের মুড আজকে এমনিতেই খারাপ, তার মধ্যে তুমি। ইয়ঙ্গির কথা শুনে তে একটা শুকনো ঢোক গিলে তারপর ধীরে ধীরে এগিয়ে যায় কেবিনের দিকে। আজ অনেকে এসেছে ইন্টারভিউ দিতে, তবে তেকে আগে ডাকা হয়। তে কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর জাঙ্কুক তার চেয়ারে আয়েশ ভঙ্গিতে বসে কম্পিউটারে কিছু একটা কাজ করছিল গম্ভীর চোখ মুখে। তে তো না চাইতেই তার বেহায়া চোখ চলে যায় জাঙ্কুকের সুদর্শন চেহারার দিকে। তে মনে মনে
মনে ভাবছিল, ইস এই বাচ্চাটা কত সুন্দর, কিন্তু মুখটা দেখো কেমন ভাঙা হাড়ের মতো করে রেখেছে, যেন হাসলেই সব দাঁত খুলে যাবে। তে দরজার সামনে দাঁড়িয়ে এসব ভাবছিল। জাঙ্কুক টের পায় যে তে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে তাকায় না, বরং গম্ভীর গলায় তেকে উদ্দেশ্য করে বলে, মিস তে, আপনি কি দরজার সামনে পাহারা দিতে এসেছেন নাকি ইন্টারভিউ দিতে? তে হকচকিয়ে ওঠে। জি মানে স্যার, এই তো আসছে। উফ, গম্ভীর গলার সাউন্ডটা বাচ্চাটার মতো সুন্দর। তে কাপা কাপা পায়ে ভেতরে প্রবেশ করে এবং জাঙ্কুকের টেবিলের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক এবার কম্পিউটার থেকে চোখ সরিয়ে তের দিকে তাকায়। চোখে চোখ পড়তেই যেন তের একটা হার্টবিট মিস। জাঙ্কুক চেয়ারে হেলান দিয়ে বলে, হার্টবিট ঠিক আছে মিস ঝগড়ুটে নাকি রাস্তার জ্যামের মতো এখানেও আটকে গেছে? তে তাড়াতাড়ি করে নিজের চোখ টেনে টুনে সরিয়ে নিল, তারপর মিনমিন করে বলে, জি না মানে স্যার আমি ঠিক আছি। জাঙ্কুক আর কোনো কথা না বলে তে রিজুমটা হাতে নিয়ে দেখছে। বয়স 22 বছর, ইউনিভার্সিটির টপার, জিপিএ 5। তবে একটা জিনিস দেখে জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, এখানে তো লেখা আছে ভেরি পলিট ক্লিন গার্ল। তে শুকনো ঢোক গিলে বলে, জি স্যার আমি তো খুব শান্ত। মিথ্যা বলতে গিয়ে গলা শুকিয়ে গেল। রিয়েলি তুমি শান্ত? জাঙ্কুক ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর বলে, তুমি যদি শান্ত হও তাহলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট কে করছিল? স্যার আমি। জাঙ্কুক তের সামনে এসে খানিকটা ঝুঁকে পকেটে 2 হাত দিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু জানতে চাচ্ছি আমার কোম্পানির ফিউচার এমপ্লয় কেন রাস্তাঘাটে লোকজনকে বকাবকি করে? তে চোখ বড় বড় করে আনন্দিত হয়ে বলে, ফিউচার এমপ্লয় মানে আমি সিলেক্ট? জাঙ্কুক সোজা হয়ে দাঁড়ায়, তারপর বলে, নো বাহিরে যাও, আমি দেখছি তোমাকে কোনো কাজ দেওয়া যায় কিনা। তের আনন্দিত হওয়া মুখটি চুপসে যায়। তে তার চুপসে যাওয়া মুখটি নিয়ে কেবিন থেকে বাইরে আসে। আজকে আমার দিনটাই খারাপ, চাকরি তো হবেই না, শুধু শুধু অপমানিত হচ্ছি। এই তো এখনই এসে বলবে, ইউ আর নট সিলেক্টেড ফর দিস জব, ইউ ক্যান কাম। এটাই শোনার অপেক্ষায় আছি। তবে তেকে ভুল প্রমাণিত করে জাঙ্কুকের পিএ মিন ইয়ঙ্গি এসে বলে, এই যে মিস তে, আপনি এই জবটা পেয়ে গেছেন, এই নেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাল থেকে জয়েন হতে পারবেন। ইয়ঙ্গির কথা শুনে তে সব ভুলে খুশিতে ইয়ঙ্গিকে ধরে লাফাতে থাকে, তারপর নাচতে নাচতে চলে যায় সেখান থেকে, আর পিছনে রেখে যায় হা করে দাঁড়িয়ে থাকা ইয়ঙ্গিকে, আর তার ঠিক পেছনে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকা জঙ্কুককে। স্টুপিড গার্ল। ও তোমাদের তো এর পরিচয়টাই দেওয়া হলো না। এটা হচ্ছে আমাদের গল্পের নায়ক জিয়ন জঙ্কুক। বয়স 28 কি 29 হবে। খুবই গম্ভীর এবং বদমেজাজি, কাজের বিষয়ে খুব সিরিয়াস। অফিসে সবার কাছে রুট সিইও হলেও পরিবারের কাছে সে খুবই সফট পারসন। তার পরিবার বলতে তার মা আয়ু বেগম আর তার আদরের ছোট বোন উইন্টার। বাবা কয়েক বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে থেকে জাঙ্কুক সবটা সামলে এসেছে। অন্যদিকে তে নাচতে নাচতে বাড়ি এসে তার মাকে ধরে আবারও নাচতে থাকে। ও মা মা, আমার চাকরিটা হয়ে গেছে জিয়ন কোম্পানিতে। তাই নাকি? অবশেষে চাকরিটা পেলি। তা আমি বলি কি, চাকরি করার কি প্রয়োজন বলতো? প্লিজ মা এই কথাটি বলো না। আমি চাকরি করে আমার প্রথম স্যালারিতে তোমাদের ট্রিট দেব। আচ্ছা ঠিক আছে বাবা, কর চাকরি। কিন্তু ওই জিয়ন কোম্পানির বসটা কেমন রে? শুনেছি খুব রাগী। এটা আস্তে একটা বজ্জাত, জানো? রাস্তায় আমার সাথে ঝগড়া, আমাকে বলে মিস ঝগড়ুটে, আবার অফিসে বলে আমি নাকি শান্ত মেয়ে না। তের কথা শুনে ইয়ঞ্জন বেগম তের মাথায় চাপড় মেরে বলে, ঠিকই তো বলেছে, মানে তুই তো। মা তুমি ওই বজ্জাতটার হয়ে কথা বলছো? আমার নিজের মাই আমাকে ঝগড়াটে বলে। যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। বলেই তে গাল ফুলিয়ে চলে যায় তার রুমে, আর তার মা মুখ চেপে হাসছেন। অপরদিকে জাঙ্কুকদের বাড়িতে। কিরে ভাইয়া, আজকে আসতে তো দেরি করলি কেন? অফিসে আজকে অনেক কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকবি, আর করতে হবে না। দিন দিন যে বুড়ো হয়ে যাচ্ছিস, এটা দেখেছিস? লাস্টে বিয়ে করার জন্য কোনো মেয়ে খুঁজে পাবি না। আরে মা কি বলো তুমি? আমার ভাইয়া বুড়ো হয়ে গেছে, তোমাকে ওকে কোন দিকটা বুড়ো মনে হয়? 29 তো হয়ে গেছে, 30 পার হলে তো আট বুড়ো। হ্যাঁ রে ব্রো, মা কিন্তু ঠিকই বলছে। এটা ভেবে দেখ, বুড়ো বয়সে বিয়ে করলে তোর বাচ্চারা তোকে বাবা নয় দাদু বলে ডাকবে। হ্যাঁ রে উইন্টার, তুই ঠিক বলেছিস। মায়ের সাথে কথা বলতে এখন বোরিং লাগে, তাই বলছি ভাইয়া একটা ভাবে নিয়ে আয়, না হলে আমাকে বল, আমি খুঁজে দেই। কিরে উইন্টার, এখন আমার সাথে কথা বলতে তোর বোরিং লাগে? হ্যাঁ আসলে মা। আরে তোমরা দুজন থামো, কাউকে মেয়ে খুঁজতে হবে না, আমি পেয়ে গেছি। সত্যি? ভাইয়া তুই ঠিক আছিস তো? দেখি চট্টর এলো নাকি? হ্যাঁ রে জাঙ্কুক, সত্যি? তাহলে তাড়াতাড়ি মেয়েটার ছবি দেখা। হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি মেয়েটার ছবি দেখাও, দেখি আমার ভাবিকে কেমন দেখতে। ছবি নেই, তবে ওকে কিছুদিন পর আমাদের বাড়িতে নিয়ে আসবো, তখন তোমরা ওর সাথে দেখা করে নিও। আচ্ছা ভাইয়া, আমার হবু ভাবিকে কেমন দেখতে এটা তো বল। রূপের বর্ণনা যদি দিতে যাই তাহলে এক কথায় পরীদের মতো দেখতে। তাই নাকি? অবশেষে ভাইটা আমার প্রেমের সাগরে পিছলে পড়ে গেছে গো। এভাবে তারা খাবার খেতে খেতে গল্প গুজব খুনসুটি করছিল। তারপর খাওয়া শেষে যে যার রুমে চলে যায়।
পরের দিন সকালে তের বাড়িতে তে তার রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। পাশে অ্যালার্ম বেজেই যাচ্ছে। তে বিরক্ত হয়ে হাত দিয়ে সেটাকে বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ে। হঠাৎ কানে আসে, এই তে উঠবি না? আজ না তোর অফিসের প্রথম দিন, কখন যাবি? কথাটি শোনা মাত্রই তে এক লাফে বিছানা থেকে উঠে ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখে অলরেডি 8:30 বেজে গেছে আর তার অফিস 9টায়। তে তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দৌড়ে বেরিয়ে আসে। আরে তে নাস্তাটা করে যা। তে তার স্কুটিতে বসতে বসতে বলে, না মা, সময় নেই, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। বলেই তে স্কুটিটা স্টার্ট দিয়ে চলে যায়। না খেয়ে দিন দিন শুটকির মতো হয়ে যাচ্ছিস, কবে জানি হাওয়ায় উড়ে যাস। তে দৌড়ে কেবিনের সামনে এসে হাঁপাতে থাকে আর জাঙ্কুককে দেখে তার হাঁপানি আরো বেড়ে যায়। বেটাকে আজ এত সুদর্শন লাগছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, অফিসের প্রথম দিনই 5 মিনিট লেট। ওয়াই? আসলে স্যার ওই স্টুপিড। যাও, মিথ্যা বাহানা বলতে হবে না। আজকের মতো কিচ্ছু বললাম না। নেক্সট টাইম দেরি করে আসলে স্যালারি কেটে নেওয়া হবে। তে আর কোনো কথা না বলে জাঙ্কুককে মনে মনে বকতে বকতে চলে গেল নিজের বরাদ্দ করা ডেস্কে। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে তার কেবিনে ডেকে পাঠায়। আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো, যাও। কিন্তু স্যার কফি বানানো তো আমার কাজ না। এখন তুমি কি আমাকে শেখাবে কোনটা তোমার কাজ আর কোনটা না? তে আর কোনো কথা না বলে চলে যায় কফি বানাতে। জাঙ্কুকের পিএ মিন ইয়ঙ্গিকে জিজ্ঞাসা করে, স্যার কেমন কফি খায়? ব্ল্যাক কফি নো সুগার, বুঝছো? আচ্ছা, ব্ল্যাক কফি। তেতো কফি খেয়ে মুখ থেকে তেতো তেতো কথা বের করে। দাঁড়া বেটা, আজকে তোকে মিষ্টি কফি খাওয়াবো, যেন মুখ থেকে একটু মিষ্টি মিষ্টি কথাও বের হয়। যেই ভাবনা সেই কাজ। তে জাঙ্কুকের জন্য বেশি করে চিনি দিয়ে ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসে। জাঙ্কুক মুখে দেওয়া মাত্রই চোখ মুখ কুঁচকে ফেলে। হোয়াট দা, অফিসের পুরো চিনি কি এখানে ঢেলে দিয়েছো নাকি? এটা কি কফি? ইয়ঙ্গি, তুমি ওকে বলনি? তে ইনোসেন্ট মুখ করে বলে, কই না তো, উনি তো আমাকে কিছুই বলেনি, তাই আমি নিজের মতো করে বানিয়ে নিয়ে এসেছি। জাঙ্কুক রেগে তাকায় ইয়ঙ্গির দিকে। ইয়ঙ্গির তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। তে সুযোগ পেয়ে ধীর পায়ে কেবিন থেকে কেটে পড়েছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? গেট আউট! কি জাউরা মেয়ে রে বাবা, আমাকে ফাঁসিয়ে দিল। আমি কি করলাম তাই তো বুঝলাম না। তের প্রথম অফিসে সারাটা দিন জাঙ্কুকের ঝাড়ি ধমক এবং কাজের মধ্য দিয়ে কেটে গেল। এর মধ্যেই তার লিসা ন্যান্সি নামের 2টি মেয়ে এবং বুগাম নামের একটি ছেলের সাথে ভালোই বন্ধুত্ব গড়ে উঠেছে। তে বাড়িতে এসে লিভিং রুমের সোফায় তার ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। তার মা তার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসে। তে সেটা ঢকঢক করে খেয়ে নেয়। কি রে, কেমন কাটলো আজকের দিনটা? সকালে তো কিছুই খেয়ে গেলি না, কিছু খেয়েছিলি? কেটেছে ভালোই যে বজ্জাত স্যার। আমি ক্যান্টিন থেকে নুডলস খেয়েছিলাম, এখন খুব খিদে পেয়েছে। আগে খেতে দাও, তারপরে সব বলছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। মিস দে, সবগুলো ফাইল কমপ্লিট করেছেন? আসলে স্যার 2টা বাকি আছে। 2টা বাকি মানে? এতক্ষণ অফিসে করলেনটা কি? তে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। শুনুন, ঠিক 10 মিনিট। 10 মিনিটের মধ্যে ফাইল দুটো কমপ্লিট করে আমার টেবিলে দেবেন। কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। স্যার 10 মিনিটে? আচ্ছা ঠিক আছে। তে দ্রুত নিচে ডেস্কে বসে ফাইল দুটো শেষ করার চেষ্টা করছে। তখনই ভুগাম এসে তার পাশের চেয়ারটা টেনে বসে। এত তাড়াহুড়া করে কাজ করছো কেন তে? আর বলো না বুগাম, যদি 10 মিনিটের মধ্যে ফাইল না পাই তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি। বুঝতে পারছি না কিভাবে শেষ করব। আচ্ছা চিন্তা করো না, আমাকে একটা ফাইল দাও, আমি হেল্প করছি। ভুগাম একটা ফাইল নিয়ে তেকে সাহায্য করতে লাগলো। কাজের ফাঁকে দুজন টুকটাক গল্প করছিল, হাসছিল। দূর থেকে জাঙ্কুক এটা দেখতে পায়। সাথে সাথে তার চোয়াল শক্ত হয়ে যায়। সে তার পিএকে ইশারা করে তেকে ডেকে পাঠায়। স্যার ডেকেছেন? অফিসটা কি আপনার কাছে গল্প করার জায়গা মনে হয় মিস তে? গল্প কোথায় স্যার, উনি তো শুধু আমাকে। একদম চুপ! বলে জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে ধীর পায়ে তের দিকে এগিয়ে আসে। তে ভয়ে শুকনো ঢোক গিলে পিছিয়ে যেতে থাকে। স্যার আপনি? জাঙ্কুক তের একদম কাছে এসে কিছুটা ঝুঁকে কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজার টোকা পড়ে। জাঙ্কুক ঘুরে তাকায়। স্যার এই ফাইলটা মানে স্যার আমি পরে আসছি। বলে ইয়ঙ্গি দ্রুত কেবিন থেকে বাহিরে বের হয়ে যায়। তে লজ্জায় লাল হয়ে এই সুযোগে জাঙ্কুককে পাশ কাটিয়ে এক দৌড়ে কেবিন থেকে বের হয়ে যায়। জাঙ্কুক পেছন থেকে গম্ভীর গলায় বলে ওঠে, এই যে মিস তে, শুনুন, নেক্সট টাইম যেন অফিস টাইমে কোনো ছেলের সাথে এভাবে গল্প করতে না দেখি, তাহলে ফল ভালো হবে না। তে পেছনে না তাকিয়ে অবুঝের মতো মাথা নেড়ে বাহিরে চলে আসে। বাহিরে এসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। জাঙ্কুকের মন মাতানো পারফিউমের ঘ্রাণটা এখনো নাকে লেগে আছে। কেমন যেন অজানা অনুভূতি হচ্ছিল তখন। উফ, এই রাগী বসটা। আচ্ছা আমি ছেলেদের সাথে কথা বললে ওনার সমস্যাটা কি? তে আর কিছু না ভেবে নিজের কাজে চলে যায়।
এভাবে কেটে গেল বেশ কিছুদিন। তে নিজেও টের পায়নি কখন যেন তার ভেতরটা বদলে গেছে। জাংকুক নামের মানুষটাকে দেখলেই বুকের ভেতর এক অচেনা ঝড় ওঠে। নিজের অজান্তেই নিঃশ্বাস ভারী হয়ে আসে, হার্টবিট বেড়ে যায় দ্বিগুণ। কাজের ফাঁকে লজ্জা লুকিয়ে চোখ দুটো বারবার ছুটে যায় ওই রাগী মুখটার দিকে। আর সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলেই সব শব্দ গলার কাছে এসে দলা পাকিয়ে যায়। এই কেমন অনুভূতি তার নাম জানা নেই তের। সময়ের সাথে নিঃশব্দে বদলে গেছে তের পৃথিবীটা। যে মানুষটাকে সে সব থেকে বেশি ঘৃণা করত, এখন তাকে দেখলেই হৃদয়ের গভীরে এক নাম না জানা কষ্ট মিশ্রিত সুখ জেগে ওঠে। জাংকুক এই নামটা শুনলেই বুকের ভেতর অকারণে তোলপাড় শুরু হয়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনিচ্ছা সত্ত্বেও চোখ দুটো খুঁজে ফিরে তাকে অফিসের ভিড়ে। দূর থেকে দেখেও শান্তি, অথচ কাছে গেলে পৃথিবীর সব শব্দ হারিয়ে যায়। কথা বলতে চায়, ঝগড়া করতে চায়, কিন্তু তার সামনে দাঁড়ালেই কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। শুধু নীরব চোখ দুটোই সব বলে দেয়। এই তো আজকের ঘটনা। জাংকুক গভীর মনোযোগে ঝুঁকে ফাইল বোঝাচ্ছিল। তার চোখে মুখে সিইও সুলভ গাম্ভীর্য। আর সে তখন থেকে কাজ ভুলে মানুষটার দিকেই তাকিয়ে আছে অপালক মুগ্ধ দৃষ্টিতে। জাংকুকের চোখের পাপড়ি, কথা বলার সময় ঠোঁটের কোণে লেগে থাকা গম্ভীর বাজ, সবকিছুই যেন নতুন করে দেখছে তে। হঠাৎ জাংকুক কথা থামিয়ে মাথা তুলে তাকায়। চোকাচোকি হতেই ভ্রু নাচিয়ে গম্ভীর গলা জিজ্ঞাসা করে, কি বুঝেছেন কিছু? তে যেন বিদ্যুৎ শক খেলো, তড়িহড়ি করে মাথা নিচু করে ফেললো। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। লজ্জায় ধরা পড়ে যাওয়ার ভয়ে দুই গাল টুকটুকে লাল হয়ে উঠেছে তার। আর জাংকুক তের এই লাল গাল নার্ভাস হয়ে মাথা নিচু করা দেখে সে আর নিজেকে সামলাতে পারল না। আড়ালে মুখ ঘুরিয়ে হাত দিয়ে মুখ চেপে হেসে ফেললো নিঃশব্দে। একটা মিষ্টি হাসি যা অভিমানী তের চোখ এড়িয়ে গেল পুরোপুরি। সে জানতেও পারল না জাংকুকেরও বুকের ভেতর তখন তোলপাড় চলছে তারই জন্য। দুজনেই লুকাচ্ছে, দুজনেই পড়ছে এই নাম না জানা অনুভূতির জোয়ারে। তে তার ঘরে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। মাথায় শুধু জাংকুক ঘোরাফেরা করছে। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है, जिस बात को तुझको डर है वो करके दिखा दूंगी, ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगी, तुमको मैं चुरा लूंगी, तुमसे दिल में छुपा लूंगी। ইস, হচ্ছেটা কি এসব আমার সাথে? ওই বজ্জাত খাটা সিওটাকে দেখলে আমার নিঃশ্বাস কেন আটকে আসে? কেন বুকের ভেতরটা এমন ধড়ফড় করে? তার মানে আমি কি ওই রাক্ষসটাকে? না না, এটা কিছুতেই হতে পারে না। ওই মানুষটাকে বিয়ে করলে সারাটা জীবন শুধু ধমক খেতে খেতেই মরতে হবে তোকে। এটা করনি কেন? ওটা ভুল কেন? উফ, সারাটা দিন শুধু ছাড়ি। আর তাছাড়া উনি কোথায় আর আমি কোথায়? ওনার স্ট্যাটাসের সাথে আমার কখনোই যায় না, কখনোই না। নিজের অজান্তেই তের চোখের কোণে পানি জমে ওঠে। তাহলে এই বেহায় মনটা কেন বোঝে না? কেন ওই বজ্জাতটার কথা ভেবে সারা রাত ঘুম আসে না? এই কেমন শাস্তি, কেমন অনুভূতি। কেটে গেছে আরো বেশ কিছুদিন। এই কটা দিনতেই শরীরটা ভালো ছিল না। প্রচন্ড জ্বরে বিছানায় পড়েছিল সে। মা কিছুতেই অফিসে যেতে দিচ্ছিল না তাকে। বারবার বলছিল শরীরটা আগে সুস্থ হোক। কিন্তু তে কি জানে তার এই অনুপস্থিতিতে ওই অফিসের সবচেয়ে উঁচু কেবিনে বসা এক মানবের হৃদয়ের ভেতর দিয়ে ঠিক কেমন ঝড় বয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্ত তার কাছে বছরের মতো লম্বা লাগছিল। ফাইলগুলো অর্থহীন, মিটিংগুলো বিরক্তিকর, কারণ তার চোখ দুটো শুধু একজনকেই খুঁজে বেড়াচ্ছিল। 3 দিন পর জ্বরটা একটু কমতেই আর ঘরে থাকতে পারলো না। মায়ের হাজার বারণ করা সত্ত্বেও দুর্বল শরীরটা নিয়ে ছুটলো অফিসে, কারণ সে নিজেও জানে না। তে ধীর পায়ে জাংকুকের কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। জাংকুক তখন ল্যাপটপে মুখ গুজে কাজ করছিল। দরজার শব্দে মাথা তুলে তাকাতেই যেন 3 দিনের মরা গাছে হঠাৎ প্রাণ ফিরে এলো। তার চোখ দুটো জল করে উঠলো, বুকের ভেতরটা ধক করে উঠলো। ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে মেয়েটাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরতে আর জিজ্ঞাসা করতে, কোথায় ছিলে তুমি? এই 3 দিন কেন আসোনি? কেন এত কষ্ট দিলে? কিন্তু জাংকুক তো জাংকুকই। সে নিজের আবেগটাকে গলা টিপে মেরে ফেললো। মুখটা মুহূর্তেই পাথরের মতো গম্ভীর করে ফেললো। 3 দিন অফিসে কেন আসেননি মিস্তে? তে মাথা নিচু করে দুর্বল গলায় বলল, আসলে স্যার আমার খুব জ্বর হয়েছিল তাই। জ্বর শব্দটা জাংকুকের কর্ণ গহরে যেতেই তার পুরো পৃথিবীটা যেন থমকে গেল। পর মুহূর্তেই সে হুড়মুড় করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। 1 সেকেন্ডও দেরি না করে ছুটে এলো তের কাছে এবং গালে কপালে হাত রেখে বিচলিত হয়ে বলল, জ্বর মানে? এখন কেমন আছো? মেডিসিন নিয়েছিলে ঠিকমতো? এখনো তো গাটা গরম, খুব কষ্ট হচ্ছে তোমার? এক্ষুনি চলো, আমি তোমাকে ডক্টরের কাছে
নিয়ে যাব, কোনো কাজ করতে হবে না। তে পুরো স্তব্ধ হয়ে গেল। এই মানুষটা যে সবসময় ধমকায়, রাগ দেখায়, তার চোখে আজ এত মায়া, এত কেয়ার। তে অবাক চোখে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। তার দুর্বল শরীরটা আরো দুর্বল হয়ে আসছে, তবে এটা জ্বরে নয়, এক অজানা মিষ্টি অনুভূতিতে। তে দুর্বল হেসে বলল, না স্যার, কোথাও নিয়ে যেতে হবে না, আমি একদম ঠিক আছি। জাঙ্কুক এবার নিজেকে একটু সামলে নিল। চোখে সেই উৎকণ্ঠা লুকিয়ে গলাটা স্বাভাবিক করার চেষ্টা করলো। আচ্ছা, শরীর খারাপ লাগলে, কষ্ট হলে আমাকে বলবে, কেমন? তে শুধু মাথা নাড়ালো। এই মানুষটার চোখে আছে কি দেখলো? এত মায়া, এত অধিকার বোধ। তে নিজের ডেস্কে ফিরে এলো, কিন্তু কাজে মন বসাতে পারলো না, কারণ সারাটা দিন জাঙ্কুক দূর থেকে তাকে চোখে চোখে রাখছিল। একটু পর পর এসে জিজ্ঞাসা করছিল কষ্ট হচ্ছে কিনা, খারাপ লাগছে কিনা, কাজ করতে পারছে কিনা, এসব। লাঞ্চ টাইমে নিজে না খেয়ে তার কেবিনের দরজায় দাঁড়িয়ে দেখছে তে খেলো কিনা। তে অবাক হয়ে দেখছিল সবটা। এর আগে মানুষটার ভেতরেও এতটা যত্ন লুকিয়েছিল। অফিস ছুটির পর তে রাস্তায় দাঁড়িয়ে রিক্সা খুঁজছে। শরীরটা এখনো দুর্বল, তাই স্কুটিটা আজ আনেনি। হঠাৎ তার সামনে এসে থামলো একটা ব্ল্যাক মার্সিডিজ। কাঁচ নামাতেই জাঙ্কুকের গম্ভীর মুখ। উঠে বসো। না স্যার, আমি রিক্সা করে যেতে পারবো, আপনি যান। জাঙ্কুক বরাবরের মতো চোখ পাকিয়ে দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি কি পারবে? আমি উঠতে বলেছি তোমাকে, নাও। ওই রাগী চেহারা, ওই আদেশের সুর। টের আর কোনো কথা বলার সাহস হলো না। চুপচাপ মাথা নিচু করে গাড়ির দরজা খুলে জাঙ্কুকের পাশে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ পর তে জানালার বাইরে তাকিয়ে চমকে উঠলো। এ কি, কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? এটা তো আমার বাড়ির রাস্তা না। আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। কেন? গেলেই দেখতে পারবে। কিন্তু চুপচাপ বসে থাকো। ব্যাস, বরাবরের মতোই জাঙ্কুকের ওই রাগের চেহারা আর ধমক খেয়ে তের মুখ বন্ধ। সে আর একটা শব্দও করলো না। বুকের ভেতর হাজারটা প্রশ্ন নিয়ে চুপচাপ বসে রইল। ভয়ে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। কিছুক্ষণ পর গাড়িটা একটা বিশাল বিলাসবহুল ম্যানশনের সামনে এসে থামলো। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তেকে ইশারা করলো নামার জন্য। কোনো কথা না বলে সে সোজা হেঁটে গেল বাড়ির ভেতরে। তেও ভয়ে ভয়ে তার পিছু নিল। বিশাল লিভিং রুম। সোফায় বসে আছেন একজন মাঝবয়সী অসম্ভব সুন্দরী মহিলা। তার পাশেই বসা একটা মিষ্টি মেয়ে। বয়স 18 কি 19 হবে। কিন্তু তের পৃথিবীটা তখনই দুলে উঠলো যখন সে দেখলো ওই মহিলার পাশেই বসে আছে তার নিজের বাবা মা। তের মাথা কাজ করা বন্ধ করে দিল। কি হচ্ছে এসব? আর ঠিক তখনই সোফা থেকে লাফিয়ে উঠে মেয়েটা দৌড়ে এলো তের দিকে। তার মুখে চওড়া হাসি, চোখে খুশির ঝিলিক। সে এসেই তেকে জড়িয়ে ধরলো। ভাবি, ও মাই গড ভাবি, তুমি এত কিউট। তে পুরো জমে পাথর হয়ে গেছে। ভাবি কে এই মেয়েটা? আর তার বাবা মাই বা এখানে কি করছে? মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। তের ভাবনার মাঝেই উইন্টার এসে তার হাত টেনে টেনে নিয়ে গিয়ে সোফায় বসালো। মেয়েটা তো আনন্দে গদগদ। ওহ ভাবি, ঠিক বলেছিল ভাইয়া, তুমি একেবারে পরীর মতো দেখতে। তে কিছুই বলতে পারছে না। সে শুধু নির্বাক দর্শকের মতো সবটা দেখছে। জাঙ্কুকের মা আয়ু বেগম মিষ্টি হেসে তের পাশে বসলেন, গালে হাত ছুঁয়ে। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। একদম হীরের টুকরা বোমা এনেছে আমার জন্য। তের বাবা মাও হাসি মুখে গল্প করছে, খাওয়া দাওয়া করছে, যেন তারা একে অপরকে আগে থেকেই চেনে। আর সে শুধু অবাক চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ। জাঙ্কুক নামছে। একটা কালো টি শার্ট আর গ্রে ট্রাউজার পরা, চুলগুলো এলোমেলো ভেজা। তাকে দেখে পুরো ঘরের বাতাস ভারী হয়ে গেল। জাঙ্কুক কোনো দিক না তাকিয়ে সোজা এসে তের পাশে ধপ করে বসে পড়ল। এতে তের শরীরটা কেঁপে উঠলো আপনা আপনি। তাদের কথোপকথন থেকে ধীরে ধীরে পরিষ্কার হলো সব। আস্তে এবং জাঙ্কুকের বিয়ের ব্যাপারে কথা বলা হচ্ছে, তাই জন্য সবাই এখানে জড়ো হয়েছে। তে চমকে উঠে জাঙ্কুকের দিকে তাকালো। আর জাঙ্কুক সে তখন থেকে ঠোঁটের কোণে একটা দুষ্টু পাগল করা হাসি নিয়ে তের দিকে তাকিয়েছে পলকহীন গভীর নেশালো দৃষ্টিতে। তে তাকাতে জাঙ্কুক আস্তে করে তাকে চোখ টিপ মারলো। ব্যাস, তের গালগুলো সাথে সাথে টমেটোর মতো লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি লজ্জায় মাথা নিচু করে ফেললো। বুকের ভেতরটা ধরফর করছে। কিছুক্ষণ পর জাঙ্কুক আর তেকে ছাদে পাঠানো হলো একান্ত কথা বলার জন্য। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে জাঙ্কুক এক পা দুপা করে তের সামনে এসে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে তের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। তার চোখে এক আকাশ ভালোবাসা, গলায় কাঁপুনি। জাঙ্কুক কাঁপা গলায় তের হাত নিজের হাতে নিয়ে, আই লাভ ইউ তে। তুমি জানো আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি, ওই ঝগড়াটে চোখ, রাগী মুখ, সেদিন নিজের অজান্তেই আমি আমার মনটা তোমাকে দিয়ে ফেলেছি। তোমার ওই ঝগড়া ফেসটা, তোমার ওই পাগল করা হাসিটা, তোমার ওই অভিমান, সবকিছু আমাকে পাগল করে দিয়েছে তে। তুমি ভাবো তুমি একা
আমাকে লুকিয়ে দেখতে, লুকিয়ে ভালোবাসতে। না তে, আমিও ঠিক তোমার মতো করে প্রতিটা সেকেন্ড তোমাকে ভালোবেসেছি, দূর থেকে নীরবে, অসহ্য যন্ত্রণা নিয়ে। কিন্তু আমি আর পারছি না তে, খুব খুব বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকা সম্ভব না। তুমি কি হবে সারাটা জীবনের জন্য আমার বাচ্চার মা, আমার বুড়ো বয়সের লাঠি, আমার বউ? কথাটা শুনে তের পৃথিবীটা থমকে গেল। পর মুহূর্তে তার চোখের কোণে পানি চিকচিক করে উঠল। তবে এটা কষ্টের নয়, এটা সুখের। তে কিছুই বলতে পারলো না, গলা ধরে এসেছে। সে শুধু চোখ ভরা পানি নিয়ে ঠোঁটে পৃথিবীর সব থেকে মিষ্টি হাসিটা নিয়ে ধীরে ধীরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আর জাঙ্কুক সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে থেকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। দেখতে দেখতে খুব ধুমধাম করে সবার দোয়া আর ভালোবাসা নিয়ে তাদের বিয়েটা হয়ে গেল। তে লাল বেনারসি পরে ফুল সাজানো রুমে বসে আছে, মাথা নিচু, লজ্জায় গাল দুটো টুকটুকে লাল। পাশে জাঙ্কুকের কাজিন বোনেরা, সাথে উইন্টার সহ সবাই তেকে ঘিরে ধরে দুষ্টামি করছে। ভাবি গো ভাবি, ভাইয়া কিন্তু অনেক রাগী, তুমি সামলাতে পারবে তো? আরে ভাইয়া তো ভাবির সামনে আসলে মনের মতো গলে যাবে দেখিস। সবার কথায় তে আরো লজ্জা পেয়ে যাচ্ছে, হাতের মেহেদির দিকে তাকিয়ে মুচকি হাসছে। এমন সময় প্রবেশ করলো জাঙ্কুক, কালো রঙের সিল্কের পাঞ্জাবি পরা। আজ তাকে কোনো রাজপুত্রের চেয়েও কম লাগছে না। জাঙ্কুককে দেখা মাত্রই সব কাজিনরা ওপ্পা আসছে, আমরা পালাই বলে হাসতে হাসতে একে একে বের হয়ে গেল। জাঙ্কুক পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। বউ সাজে তেকে আজ পরীর চেয়েও সুন্দর লাগছে, তার চোখ সরছেই না। তে আস্তে করে মাথা তুলে তাকালো। পাঞ্জাবি পরা জাঙ্কুক, এই মানুষটা এখন তার সারা জীবনের সঙ্গী। ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠলো। তে বসা থেকে নেমে জাঙ্কুকের কাছে এসে পা ছুঁয়ে সালাম করতে নিল, কিন্তু জাঙ্কুক সাথে সাথে তার দুটো হাত ধরে ফেললো, বাধা দিল। তের চোখে চোখ রেখে বলল, তোমার জায়গা আমার পায়ে না তে পাখি। বলে জাঙ্কুক তেকে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। তোমার জায়গা এখানে, আমার বুকের ঠিক মাঝখানটায়। তে জাঙ্কুকের বুকের ভেতর মুখ লুকালো। জাঙ্কুকের হার্টবিট শুনতে পাচ্ছে সে, ধুক ধুক তারই নামে। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি কিন্তু এখনো বলনি। তে অবাক হয়ে জাঙ্কুকের বুক থেকে মাথা তুলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো, যা দেখে জাঙ্কুক মুচকি হেসে কপালে কপাল ঠেকিয়ে বলল, আই লাভ ইউ। তে ঠোঁটের কোণে লাজুক একটা হাসি ফুটে উঠলো। সে চোখ নামিয়ে আস্তে করে বলল, লাভ ইউ টু। কথাটা শুনে জাঙ্কুকের মুখে পৃথিবীর সব থেকে তৃপ্তির হাসিটা ফুটে উঠলো। সে আর নিজেকে সামলাতে পারল না, পরে মুহূর্তেই থেকে পাজা কোলা করে কোলে তুলে নিল। তে চমকে ওঠে, ভয়ে জাঙ্কুকের পাঞ্জাবিটা খামচে ধরে। কি করছেন? নিচে নামান, আমি পড়ে যাবো তো। জাঙ্কুক হাসতে হাসতে বলল, আরে পড়বে না জান, তুমি আমার কাছে সব থেকে নিরাপদে আছো। বলে জাঙ্কুক তেকে কোলে নিয়ে ধীরে ধীরে হেঁটে বেলকনিতে গেল। সে খুব সাবধানে তেকে বেলকনির গ্রিলের উপর বসিয়ে দিল আর নিজের সামনে দাঁড়িয়ে তাকে আগলে রাখলো যেন পড়ে না যায়। তারপর পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট মখমলের বক্স বের করলো। বক্সটা খুলতেই চাঁদের আলোয় ঝলমল করে উঠলো একটা ডায়মন্ডের আংটি। জাঙ্কুক কোনো কথা না বলে তের ডান হাতটা আলতো করে নিজের হাতে তুলে নিল। তারপর তের অনামিকা আঙুলে আংটিটা পরিয়ে দিল। আংটি পরানো শেষে সে তের হাতের উল্টো পিঠে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো, একটা পবিত্র চুমু। তে লজ্জায় চোখ বন্ধ করে ফেললো, তার ঠোঁটে একটা মিষ্টি হাসি। সে কাঁপা গলায় জাঙ্কুককে বলল, আমার ভীষণ ভয় করছে জাঙ্কুক, নতুন জীবন, নতুন সব। তের কথা শুনে জাঙ্কুক তের কপালে নিজের কপাল ঠেকিয়ে চোখে চোখ রেখে বলে, ভয় নেই জান, আমি আছি তো। আজ থেকে তোমার সব ভয়ের শেষ, সব সুখের শুরু। আমি কথা দিচ্ছি সারাটা জীবন এইভাবে আগলে রাখবো তোমাকে আমার বুকের মাঝে। আই লাভ ইউ তে পাখি। আই লাভ ইউ টু। জাঙ্কুকের কথায় তার চোখের আশ্বাসে তে সব ভয় কেটে গেল। সে ভরসায় মাথা রাখলো জাঙ্কুকের বুকে। চারদিক চাঁদের আলো ভেসে যাচ্ছে, দুজনেই নিস্তব্ধ। জাঙ্কুক একবার চাঁদের দিকে তাকালো আর একবার তেকে দেখলো। তারপর মুগ্ধ একটা হাসি নিয়ে তেকে বলল, তুমি জানো আজ তোমাকে ঠিক কেমন লাগছে? তে লজ্জায় মাথা নিচু করে মিনমিন করে বলল, কেমন লাগছে? জাঙ্কুক তের থুতনি ধরে মাথাটা তুলে চোখে চোখ রেখে বলল, মনে হচ্ছে আমার ব্যালকনিতে একটা চাঁদ দাঁড়িয়ে আছে। না, তুমি চাঁদের থেকেও সুন্দর, একদম স্নিগ্ধ পরীর মতো লাগছে তোমাকে। এটা শুনে তে যেন একদম লজ্জায় লাল হয়ে গেল। তার গাল দুটো টমেটোর মতো টুকটুকে হয়ে উঠল। উফ জান, লজ্জা পেলেও তোমাকে এত কিউট লাগে। জাঙ্কুকের কথা শুনে তে আরো লজ্জা পেয়ে গেল, যেটা দেখে জাঙ্কুক দুষ্টু হেসে বলল, এতটুকুতে লজ্জা পাচ্ছ? এখনো তো তেমন কিছুই বলিনি আমি। তে এসব আর শুনতে পারছিল না। সে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে ফেললো, যা দেখে জাঙ্কুক মুচকি হেসে তেকে পাজা কোলা করে
কোলে তুলে নিল। তে অজানা এক ভয়ে জাঙ্কুকের পাঞ্জাবিটা খামচে ধরলো। জাঙ্কুক তেকে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো, তার লজ্জাপতির লজ্জা ভাঙাতে, তাকে ভালোবাসায় আগলে রাখতে। চাঁদের আলো, ঠান্ডা বাতাস আজ দুটো হৃদয়ের পবিত্র ভালোবাসার সাক্ষী হয়ে রইল। এভাবে শুরু হলো তাদের নতুন জীবন। এই যে জান পাখিরা, শুনে যাও, আমরা কি তেকুকে লালালা বোনাস পার্ট দেখতে চাও? যদি চাও তাহলে এক্ষুনি লাইক করে কমেন্টে লিখো আপু বিরিয়ানি পার্ট চাই। তাহলেই আমি তোমাদের জন্য একটা স্পেশাল পার্ট নিয়ে আসবো। তোমরা যদি বেশি বেশি কমেন্ট আর লাইক, তাহলেই তো আমি বিরিয়ানি পার্ট বানানোর এনার্জি পাবো, তাই না? আর একটা কথা শোনো, এই গল্পের প্রথমে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আমি আসলে জাঙ্কুককে দিয়ে প্রথমে তুমি বলাইছি, আবার আপনি বলাইছি, আবার জাঙ্কুক দিয়ে নাম জানলো কিভাবে? এটা তোমাদের মাথায় আসতেই পারে। কি করব বলো, প্রথমে এগুলো আমি খেয়াল করিনি, পরে যখন দেখছি তখন এডিট করা সম্ভব হয়নি, তাই জন্য সরি বলে দিলাম। তোমরা একটু মানিয়ে নিও, আপুকে বইকো না প্লিজ। আগে সব ক্যারেক্টারের ভয়েস এক রকমের ছিল, এবার আলাদা আলাদা ভয়েস ইফেক্ট দিছি। তো এখন তোমরাই বলো কোনটা বেশি ভালো লাগে, এক রকমের নাকি আলাদা আলাদা? কমেন্টে জানিও কিন্তু। গল্পটা আমি নিজের মতোই বানাইছি, উল্টাপাল্টা, জানি না ঠিকঠাক সাজাতে পারছি কিনা, তোমাদের পছন্দ হবে কিনা। তবে অবশ্যই কমেন্ট করে বলবা তোমাদের গল্পটা কেমন লাগছে। যদি এই গল্পে ভালো ভিউ এবং লাইক আসে তাহলে নেক্সট আমি আরো স্টোরি নিয়ে আসবো, আর না হলে স্টোরি বানানো বাদ দিয়ে দিব। যাই হোক, অনেক বকবক করলাম। যারা আমার কথাগুলো শুনলে তাদেরকে অনেক ধন্যবাদ, যারা স্কিপ করছো তাদেরকে ধন্যবাদ। আর কি কমু, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, বাই।